কবি মজিদ মাহমুদের নজরুল জীবনভিত্তিক অমর উপন্যাস তুমি শুনিতে চেও না। ভিন্নধর্মী রচনাশৈলীতে পরিচিত তথ্যের বাইরে চরিত্রগুলোর সজীব উপস্থিতির মাধ্যমে এমন সব প্রমাণ সন্নিবেশিত হয়েছে যা উপেক্ষা করা অসম্ভব। কবি নজরুলের নিজস্ব বয়ানে লেখক তুলে এনেছেন কবি জীবনের এক অভূতপূর্ব আখ্যান। এটি ২০ পর্বে রচিত উপন্যাসের দ্বিতীয় পর্ব, পথহারা পাখি। আমার জন্মের রাতে খুব ঝড় হয়েছিল। জ্যৈষ্ঠ মাসে ঠিক এমন ঝড় হয় না। ঈশান কোণ থেকে চক্রবাল অন্ধকার করে উঠে এসেছিল মেঘ। কালবৈশাখী ঝড়ের সঙ্গে ছিল তার মিল। ঘরের চালা উড়ে গিয়েছিল। জল বাতাসের তেরচা ঝাপটায় মাটির দেয়ালে ফাটল ধরেছিল। হয়তো সে কারণে আমার জীবনীকারদের অনেকে বিশ্বাস করতে চায়নি আমার জন্ম ১১ই জ্যৈষ্ঠ। জ্যোতিষী বি.আর. ব্যানার্জি কুষ্ঠিতে লিখেছিল ১১ই বৈশাখ। সুফি জুলফিকার হায়দারও তার এই মত সমর্থন করেছিল। মানব জন্মে যদি গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে, বছর গণনার রাশিফল যদি ভাগ্য নিয়ন্ত্রণে কাজ করে, মানুষের চরিত্র গঠনে যদি জলবায়ু ও পরিবেশের ভূমিকা থাকে, তাহলে আমার জন্ম ১১ বৈশাখী অধিক যুক্তিযুক্ত। যারা বলেন ১১ই জ্যৈষ্ঠ ধরে আমার জীবদ্দশায় বেশ কয়েকবার জন্মদিন পালিত হয়েছিল, আমার নির্বাক জীবনের আগেই। এদিন ধরেই আব্দুল কাদির দৈনিক কৃষক পত্রিকায় প্রবন্ধ লিখেছিল। যদি দিনটি সঠিক না হবে, তাহলে আমি কিভাবে সমর্থন করলাম? তাদের এই অকাট্য যুক্তি দ্বারা আমার জন্মদিন প্রতিষ্ঠিত হলেও এর মীমাংসা অনিষ্পন্ন থেকে যায়। প্রকৃতপক্ষে আমি নিজেও জানতাম না আমার জন্মদিন কবে। পরিবারের কারো পক্ষে জানা সম্ভব ছিল না। যেখানে দিন গুজরান কুষ্ঠাগত, সেখানে জন্মদিন লিখে রাখা বিলাসিতা। আমিও শুনেছিলাম মায়ের কাছে আমার জন্মদিন প্রচণ্ড ঝড় হয়েছিল। আম কোড়ানো ও আম পাকার গল্প এর সঙ্গে মিশে গিয়েছিল। পরিবারের এই গল্প থেকে আমিও ভেবেছিলাম আমার জন্ম বাংলা সালের বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কোনো একদিন হবে। হয়তো প্রথম দিকের জীবনীকাররা এই গল্প থেকেই সিদ্ধান্তে এসেছিল ১১ বৈশাখের চেয়ে ১১ই জ্যৈষ্ঠ আমার জন্ম তারিখ হলে আখেরে ভালো হবে। কারণ আমার জন্ম হয়েছিল বাংলা সাহিত্য আকাশের রবিচ্ছটার নিচে, শশীর একাদশীতে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল ২৫ বৈশাখের আগে এই পথভোলার জন্মদিনের প্রস্তুতির মধ্যে কিছুটা অস্বস্তির কারণ ঘটতে পারে। হয়তো একদিন জন্মদিনও পালিত হবে রবীন্দ্র নজরুল দ্বৈরথে। আমিও থাকতে চেয়েছিলাম তার ছায়ায়। জন্মদিনে আগে থেকে কী লাভ? আমার মৌনতার জয় হল, আর আমি বেঁচে গেলাম অজ্ঞতার পাপ থেকে। কিন্তু এই ইঙ্গিত কেউ বুঝতে চাইল না। আমি আসলে প্রকারান্তরে বলে দিয়েছিলাম আমার জন্ম ঠিক ভরা বৈশাখে। তারা আমার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রলয় উল্লাস কবিতার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারতেন আমি আসলে কি বলতে চেয়েছিলাম। বিদ্রোহীর মতো কবিতাকে দ্বিতীয় রেখে আমি আমার আগমন বার্তা ঘোষণা করার জন্যই শুধু লিখেছিলাম, ওই নতুনের কেতনরে কালবৈশাখের ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এটা তো আমারই আগমনের বার্তা ছিল, কেবল জন্মদিন নয়, জন্মসালটাও আমার পক্ষে নিশ্চিত করে বলা সম্ভব নয়। যদি আমার অন্য দুই সহোদরের জন্ম তারিখ ও সাল জানা থাকত, তাহলে দাবি করা যেত তাদের জন্মসাল অজ্ঞাত হলে এই মধ্যম সহোদরের জন্ম তারিখ ঠিকঠাক থাকে কি করে? আমি তো তখন তাদের মতোই অজ্ঞাত ছিলাম। আমার পিতার জন্ম তারিখ, আমার মাতার জন্ম তারিখও আমাদের জানা ছিল না। একাধ বছর কম বেশি করে জন্মসাল লেখা ইংরেজির শিক্ষারীতির ফাঁকি হয়ে দাঁড়িয়েছিল। ভবিষ্যতে চাকরি বাকরির সুবিধা পাওয়ার জন্য স্কুল সার্টিফিকেটে এমনটি প্রায়ই করা হয়ে থাকে। এমনকি আমার দুই পুত্র সানি ও নিনির জন্মসালও ১ বছর কমিয়ে দেওয়া হয়েছিল সজ্ঞানে। ফলে আমার জন্ম তারিখ ও মাস জ্যৈষ্ঠ না হয়ে বৈশাখ হলে, ১৮৯৯ না হয়ে ১৮৯৮ হলে এমন কিছু ক্ষতি হতো না। আমার জন্ম নিয়ে অনেক গল্প শুনেছিলাম বড়দের কাছে। আবার এমন অনেক গল্প আমি বাবা মা আত্মীয় স্বজনের কাছে না শুনলেও লোকজন বলাবলি করত। এসব কথার প্রতিবাদের কোনো দরকার ছিল না যে তারা এমন এক নজরুলকে দেখতে চেয়েছিল যার জন্মের সঙ্গে কিছুটা অলৌকিকতা জুড়ে না থাকলে তার অসাধারণত্ব প্রমাণ হয় না। জন্মের পরে আমি ৩ দিন কোনো শব্দ করিনি। যে ছেলে জন্মের সময় কাঁদে না, তার পরমায়ু নিয়ে সন্দেহ থাকে। আমার বেলা আরো বেশি ছিল, কারণ আগে আরো ৪ ভাই মারা গিয়েছিল। আমার বাচ্চাটা ছিল দৈবাত। বাঁচলে বোবা হয়ে বাঁচতে হবে। এক ফকির আশ্বাস দিয়েছিলেন
এ ছেলে শুধু বাঁচবেই না, জগৎ বিখ্যাত হবে। সংসারীরা তার কথা বিশ্বাস করলে আমার নাম দুঃখু মিয়া হতো না। একাদিক্রমে বাবা মার 4 সন্তানের মৃত্যুর পরে আমার মা ঝুঁকি নিতে চাননি, তাই নাম রেখেছিলেন দুঃখু মিয়া। এমন নামের দুঃখের কুণ্ডলীকে নিশ্চয়ই জমে ছুবে না। শেষ পর্যন্ত জমের সত্যিই অরুচি হয়েছিল। সারা জীবন আমায় দুষ্টগ্রহ তাড়া করে ফিরলেও সবসময় মরতে মরতে বেঁচে গেছি। এমনকি মারাত্মক আঘাতে নির্বাক হয়ে 34 বছর বেঁচে গেলাম। আমার জন্মের আগে আমার মা হাজি পালোয়ানের দরগায় শিরনি দিয়েছিলেন, তারাপীঠে মানত করেছিলেন। বুঝতে অসুবিধা হবার কথা নয়, পীর ও দেবতার টানাটানিতে আমার দফারফা হলেও কেউ তার দাবি ছাড়েনি। চুরুলিয়ায় মুসলমান পাড়ায় আমার জন্ম। পরিবারে হিন্দু ঐতিহ্য বিশ্বাস একেবারে উপেক্ষিত ছিল না। আমি সেই বিশ্বাসের মর্যাদা রেখে চলতে চেষ্টা করেছি। মুসলিম পীর ফকির ও হিন্দু সন্ন্যাসী আমার জীবনে জড়াজড়ি করে থেকেছে, কিন্তু চিরদিন কাহারও সমানো নাহি যায়। আজিকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষে চায়। আমারও চাইনি। কেবল নিজের জীবন নয়, পরিবারের জীবনেও ছিল নানা উত্থান পতন। আমার পূর্বপুরুষ এসেছিলেন বিহারের সাঁওতাল পরগনার হাজিপুর থেকে। একথা শুনলেই অনেকের মনে উদয় হতে পারে, বিহার বুঝি অন্য কোনো দূরের দেশ? প্রকৃতপক্ষে বাংলা, বিহার, উড়িষ্যা তখন একই সুবার অধীনে। মোগল ভারতে এক সুবেদার, এমনকি স্বাধীন নবাবের অধীনে একটি প্রশাসনিক এলাকা। হাজিপুর থেকে আমার পূর্বপুরুষ বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার যে চুরুলিয়া গ্রামে এসে স্থায়ী আবাস গড়ে তোলেন, তার দূরত্ব খুব একটা বেশি ছিল না। সত্যি কথা বলতে কি, খুব সামান্যের জন্য আমি বিহারি হয়ে যাইনি। কারণ চুরুলিয়া গ্রামটি বাংলার শেষ প্রান্ত হলেও বিহার সীমান্তের সন্নিকটে। এ অঞ্চলের অর্ধেক মানুষের মুখের ভাষা ছিল বিহারি। বাবা ও নিকট আত্মীয়দের কাছে শুনেছি, আমার চাচা বজলে করিমও বলতেন, আমাদের অবস্থা একদিন এমন ছিল না। বলতে পারিস নবাবের সঙ্গে ছিল আমাদের সম্পর্ক। আমরা ছিলাম একদিন এই অঞ্চলের মানুষের দণ্ডমুণ্ডের অধিকর্তা। না, নবাব কিংবা সেনাপতি না থাকলেও মর্যাদায় কম ছিল না। চিরকালই বিচারকদের অবস্থান ছিল সবার উপরে। বিচারকের সামনে সিংহাসন থেকে নেমে এসে বাদশাকেও কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হতো। আমাদের পরিবার ছিল সেই কাজী। যদিও আজ কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। চাচা বজলে করিম ছিলেন আমার দাদা কাজী আমিনুল্লাহর এক ভাইয়ের সন্তান। আমার পূর্বপুরুষের যে ইতিহাস ছোটবেলায় শোনানো হয়েছে, তাতে মনে হয় এদেশের অধিকাংশ উচ্চবর্গের মুসলমানদের মতো আমার পূর্বপুরুষ এসেছিলেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে, ভাগ্যের অন্বেষণে। মোগল বাদশার সেনাবাহিনী কিংবা প্রশাসনের উচ্চপদে চাকরির জন্য বংশমর্যাদার দরকার হতো। এদেশের সাধারণ মানুষের জন্য কখনো তা অবাধ ছিল না। তাছাড়া একটি বংশ তালিকাও আমার মুখস্থ ছিল, যেমন হজরত গোলাম নকশবন্দের পুত্র কাজী কেফাতুল্লাহ, তার পুত্র কাজী খেবরতুল্লাহ, তার পুত্র কাজী গোলাম হোসেন, তার পুত্র কাজী আমিনুল্লাহ, তার পুত্র কাজী ফকির আহমদ, তার পুত্র কাজী নজরুল ইসলাম। হজরত গোলাম নকশবন্দের সপ্তম অধস্তন পুরুষ অধম আমি। এই বংশলতিকা সত্য হলে এটা দাবি করা ঠিক হবে না 7 পুরুষ আগে কাজী নজরুল ইসলামের পূর্বপুরুষ বাঙালি ছিলেন। আর তখন বাঙালি হওয়া সম্ভ্রান্ত বাঙালি মুসলমানদের জন্য গর্বেরও ছিল না। 20 শতকের শুরুর দিকে শরৎচন্দ্র তাঁর শ্রীকান্ত উপন্যাসে লিখেছিলেন, স্কুলের মাঠে বাঙালি ও মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ। তার এই অপরাধ বর্তমানে বাঙালি মুসলমান ক্ষমা করতে না পারলেও তৎকালীন সমাজ বাস্তবতায় মিথ্যা নয়। আমাকে বলা হয়েছে, আমার ঊর্ধ্বতন প্রপিতামহ কাজী কেফাতুল্লাহ ছিলেন কাজীউল কুজ্জাত, আপিল বিভাগের প্রধান বিচারপতি, সদর না হলেও স্থানীয় বিচার বিভাগের প্রধান। মোগল আমলেও বিচার বিভাগ প্রশাসনের অনেকটা প্রভাব মুক্ত ছিল। দিল্লির সম্রাট স্বয়ং নিয়োগ দিতেন তাদের, ফলে স্থানীয় শাসকদের সঙ্গে তাদের খুনসুটি লেগে থাকত। আওরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মোগল সাম্রাজ্যে অস্থিরতা দেখা দেয়। 1. অযোগ্য শাসন ব্যবস্থা। 2. ইংরেজ কোম্পানির কাছে নবাবের পরাজয়। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে বনিবানা না হওয়ায় আমার পূর্বপুরুষ কাজীরা হাজিপুর থেকে চুরুলিয়ায় চলে আসেন সম্রাট শাহ আলমের সময়ে। হাজিপুর বর্তমানে বৈশালী জেলার মধ্যে পড়েছে। বলা হয়ে থাকে এখানে পৃথিবীর প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, গ্রিসেরও আগে। বৌদ্ধ ও জৈন ধর্মের পীঠস্থান হিসেবে পরিচিত হলেও আগে লিচ্ছবি প্রজাতন্ত্রের জন্য খ্যাতি অর্জন করেছিল।
মহাবীর ও আম্রপালির জন্ম এই জেলায়। এই সমৃদ্ধ একটি এলাকা থেকে কেন আমার পূর্বপুরুষ চুরুলিয়ায় এসেছিলেন, এই প্রশ্নের জবাবে আমাকে জানানো হয়েছিল পাটনার শাসনকর্তা সৈয়দ হোসেন আলীর সঙ্গে দ্বন্দ্ব এড়াতে তারা চুরুলিয়ায় চলে আসে। আসলে 18 ও 19 শতক বাংলা তথা ভারতের জন্য এক অস্থির সময় ছিল। একদিকে মোগল সাম্রাজ্যের দুর্বলতা ও দেশীয় নানা রাজন্যবর্গের উত্থান, অপরদিকে বহির্শক্তি ইংরেজের আগমনে পুরনো কাঠামো পর্যদস্ত হওয়া। এ সময় ধনী গরিব হয়ে গিয়েছিল, শিক্ষক ভিক্ষুক হয়ে গিয়েছিল, পেশায় পরিবর্তন আসছিল, পুরনো ব্যবস্থা ভেঙে গিয়ে নতুন ব্যবস্থার উদ্ভব হচ্ছিল। আমিও আমার পরিবার এই অস্থির সময়ের শিকার। সেদিনের চুরুলিয়া আজকের মতো এত অনুন্নত গ্রাম ছিল না। একসময় অস্ত্র নির্মাণের জন্য বিখ্যাত ছিল এলাকাটি। আমার শৈশবেও দেখেছি নরোত্তম সিংহের পরিত্যক্ত গড়। একদা এটি এই দেশীয় রাজার রাজধানী ছিল। এ অঞ্চলের অনেক বাড়ি বানানো হয়েছে এই গড়ের ইট ও পাথর দিয়ে। এছাড়া এখানে একটি বিচারালয় ছিল, মসজিদ ও মক্তব ছিল, আর এই সব দেখভালের এনাম স্বরূপ যথেষ্ট আইমা সম্পত্তি ছিল। কাজীরা সেই আইমা সম্পত্তির মালিক হয়েছিলেন। স্থানীয় আদালত, মক্তব, মসজিদের খাদেমের দায়িত্ব তাদের উপর বর্তেছিল। কিন্তু আমার বাবার জন্মে সেসব তেমন ছিল না। কিছু গল্প, কিছু পুরনো খানদানির ভগ্নাশেষে অসীম দারিদ্রতায় আমার জন্ম। আইমাদার হিসাবে পিতা যে সম্পত্তির মালিক হয়েছিলেন তা দিয়ে আমাদের সংসার কষ্টে সৃষ্টে চলে যেত। মসজিদ ও মাজারের খাদেমগিরি থেকেও কিছুটা উপার্জন হতো। আমার বাবার হাতের লেখা ছিল খুব সুন্দর, মুক্তার দানার মতো আলাদা করে চেনা যেত। অক্ষরগুলো একসঙ্গে জুড়ে দেওয়ার পরে অর্থপূর্ণ বাক্যের সপ্রাণ মাল্যের মতো দৃষ্টির সামনে ঝুলে থাকত। ছাপাখানা যুগ সর্বত্র চালু হওয়ার আগে হাতের লেখার শৈলী বিশেষভাবে মূল্যায়িত হতো। এর জন্য অনেক অফিসে জলখাবার দেওয়া হতো। এই লেখা থেকেও আমার বাবা কিছুটা আয় করতেন। এলাকার জমিজমার দলিল লেখার কাজও তিনি করতেন। সব মিলে অসচ্ছল বলা যাবে না। গ্রামগঞ্জে তখন একটি প্রবাদ ছিল, কাজীর বাড়ির বেড়ালও এক সিফারা পড়তে পারে। অর্থাৎ আমার সময়ে বিত্ত কম থাকলেও চিত্ত বেশ সমৃদ্ধ ছিল। তৎকালীন আরবি ফার্সি জ্ঞান, সেই নিয়মে পড়াশোনার অভাব ছিল না। সেদিক থেকে বাড়িতে হাফিজ, রুমি, সাদি, খৈয়ামের চর্চা ছিল। কিছু পুস্তকও ছিল। চুরুলিয়া মূলত আমার মাতুলালয়। বাবা 2 বার বিয়ে করেছিলেন এই গ্রামে। বাবা ফকির আহমদের চেহারা ছিল কথিত রাজপুত্রের মতো। আমরা তার ছিটে ফোঁটা পেয়েছি। চেহারার সৌন্দর্য ও রাজকীয় মনোভাব তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। সততা, সাহস ও ধর্মপরায়ণতাও আপোষহীন। অলসতা, ক্রীড়াপ্রিয়তা তার চরিত্রের সঙ্গে যুক্ত হয়েছিল। সেই সঙ্গে অতিরিক্ত ধর্ম পালন ও দার্শনিকতা থেকে কর্মবিমুখ করে তুলেছিল। মায়ের মুখে শুনেছি শেষ বয়সে তাকে পাশা খেলার নেশায় পেয়ে বসেছিল। স্থানীয় জোয়ারি মহানন্দ আশের খপ্পরে পড়ে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছিলেন। মহাভারতের যুধিষ্ঠিরের মতো তিনিও ছিলেন নিস্পৃহ। জীবনের সকল কিছুকে হেলায় হারিয়ে দেওয়ার সহজাত ক্ষমতা নিয়ে জন্মেছিলেন। তার চারপাশের ব্যথা বেদনা তাকে খুব কমই স্পর্শ করেছে। আপাত মনে হতে পারে শকুনির কুচক্রান্তে ধর্মপুত্র একে একে সব হারিয়ে ফেলেছেন। কিন্তু সর্ববৃহৎ পাণ্ডবরা একদিন কাম ক্রোধ জয় করে আত্মবলে বলীয়ান হয়ে সবকিছু পুনরুদ্ধার করেছিলেন। সেদিন না হারালে তাদের অর্ধেকটা রাজ্য কিংবা অনুগৃহীত একটি গ্রাম নিয়ে সন্তুষ্ট থাকতে হতো। কিন্তু সেদিন অর্ধেক হারিয়ে পুরোটা ফিরে পেয়েছিলেন। আমিও হয়তো পিতার চরিত্র পেয়েছিলাম, অথবা পিতাকে মহাভারতের জ্যেষ্ঠ পাণ্ডব হিসাবে দেখলে আমি ছিলাম তাদের ভাগ্য বিড়ম্বিত ভ্রাতা। পিতা সব কিছু হারিয়েছিলেন বলেই আমি সকল কিছু ফিরে পেয়েছিলাম। পিতার 40 বিঘা জমি পাশা খেলে একদিন খুইয়েছিলেন বলেই মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখনই যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। আহা, কবিগুরু যেন আমার জন্যই লিখেছিলেন। পিতার উচ্ছৃষ্ট সম্পদের উত্তরাধিকার হলে চুরুলিয়াকে ধরে স্থানীয় মক্তব, বড়জোর শেয়ারসোল রানীগঞ্জ স্কুল পাশ করে হয়তো আমার শিক্ষক কুমুদরঞ্জন মল্লিকের মতো কবি হয়েই জীবন কাটিয়ে দিতাম। বাংলার এক সীমান্ত থেকে আরেক সীমান্ত পর্যন্ত গ্রামগঞ্জের নিরন্ন দুঃখী মানুষের সঙ্গে দুঃখী হয়ে এতটা মিশে থাকার সুযোগ পেতাম না।
আমার পিতার প্রথম স্ত্রী সৈয়দা খাতুন আমার বোন সাজেদা খাতুনের জন্ম দিয়ে অল্প বয়সেই লোকান্তরিত হন। আমাদের ভাই বোনের জীবনে তার কোনো স্মৃতি নেই। বোন সাজেদা খাতুন আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন। আমার দুরন্তপানা মায়ের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হতো না। মায়ের কাছে শুনেছি তার আগেও আমাদের এক মা ছিলেন, একদিনের ওলা ওঠায় মারা যান, খুব অল্প বয়সে 20 বছরের কোটায়। আমার মায়ের রূপ নাকি তার তুল্য নয়। পৃথিবীতে নিজের মায়ের রূপ ও গুণ সেরা হলেও আমার মায়ের মতো নয়। তবু আমার আরেকজন মা ছিলেন, তিনি আরো সুন্দরী ছিলেন, আরো গুণবতী ছিলেন। এসব শুনে শুনে আমার মনে তার অক্ষয় রূপ অঙ্কিত হয়ে গিয়েছিল। আমি মনে মনে ভাবতাম, এমন তো হতে পারে আসলে সেই মহিলাই ছিল আমার আসল মা, বর্তমান মায়ের কাছে রেখে গেছে। সে আমায় লালন পালন করেছে মাত্র। দূর থেকে তিনি সর্বদা আমায় দেখতেন। বিশেষ করে আমাদের বাড়িতে আদিকালের মুসলিম সতী নারীদের মাতৃরূপ ও পত্নীরূপে গল্প পবিত্রতার সঙ্গে পাঠ করা হতো। আমরা দিব্যচক্ষে সেসব দেখতে পারতাম। পুণ্যবতী হাজেরা, যিনি তার দুগ্ধপোষ্য সন্তানের তৃষ্ণা নিবারণের জন্য উত্তপ্ত মরুভূমিতে সাফা মারোয়ার মাঝখানে এক ফোঁটা পানির জন্য দৌড়াদৌড়ি করছেন। হজরত আসিয়া কুষ্ঠরোগে আক্রান্ত স্বামীর জন্য ভিক্ষা ভাণ্ড নিয়ে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। খারাপ লোকের কুচক্রান্ত উপেক্ষা করে অসুস্থ স্বামী সেবা করেও তার মন পাচ্ছে না। পুণ্যবতী খাদিজা কিভাবে তার ধ্যানস্থ স্বামীর জন্য খাড়া পাহাড়ের সংকীর্ণ গুহার মধ্যে হামাগুড়ি দিয়ে খাবার নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যশোদা, কুন্তী, গান্ধিরা, সীতা, পার্বতী, জগজ্জননী, শারদা মা, সচিমাতার মতো বহু মায়ের করুণ কাহিনী শৈশবে আমাদের শোনানো হয়েছে। এসব গল্পে নারীদের মহত্ব বর্ণনা শুনে শুনে একদিকে তাদের ত্যাগ ও কষ্টময় সহিষ্ণু জীবনের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, অপরদিকে তাদের বঞ্চনা ও পুরুষ জাতির উপেক্ষাও আমায় কষ্ট দিয়েছিল। আমার পিতার প্রথম স্ত্রীর মতো আমার মা জাহেদা খাতুনের জন্মস্থানও ছিল চুরুলিয়া গ্রামে। নানা মুন্সি তুফাইল আলী এখানকার মুসলমান পাড়ায় সম্ভ্রান্ত ভূস্বামী। ভালোই হয়েছিল। 2 বোন ও 3 ভাইয়ের জন্য 2 বুনিয়াদি মাতুতালয় এবং পিতার দিক থেকে ক্ষয়িষ্ণু কাজী পরিবার মিলে চুরুলিয়ায় আমাদের আনন্দময় শৈশব কেটেছিল। কিন্তু সেই সময়টি পরিবারের বয়স্ক কারো মধ্যে কোনো আনন্দ ছিল না। এক অজানা বিষণ্ণতা সর্বদা বড়দের গ্রাস করেছিল। সবার চোখে মুখে এক অজানা হতাশা ঝরে পড়তে দেখা যেত। আমি যতটুকু স্মরণ করতে পেরেছি তার অন্যতম ছিল অতীতে একদিন মুসলমানদের সব ছিল। তারা ছিল রাজার জাত। ইংরেজ তাদের দুর্ভাগ্যের কারণ। যদিও আমার জন্মের প্রায় 40 বছর আগে শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের পরাজয়ের মধ্য দিয়ে এদেশে চূড়ান্তভাবে মুসলমান শাসনের অবসান হয়েছিল, তবু তারা তখনও এক অলৌকিক পুনরুদ্ধারের দিবাস্বপ্ন দেখে চলেছিল। পরবর্তীকালে এর অনেকটা আমি প্রকাশ করতে চেষ্টা করেছি আনোয়ার কবিতার মাধ্যমে। আনোয়ার ধিক্কার, কাঁধে তুলে ভিক্ষার, তলোয়ার সুরুজার, স্বাধীনতা শিক্ষার। যারা ছিল দুর্দম আজ তারা দিগদার। তবে বড়দের মধ্যে যতই হতাশা থাক, তা আমার শৈশবকে তেমন স্পর্শ করতে পারেনি। যদিও রার বাংলায় আমার জন্ম হয়েছিল, শুষ্ক রুক্ষ মাটি, চরম ভাবাপন্ন আবহাওয়া হওয়া সত্ত্বেও গ্রামটি ছিল অদ্ভুত সুন্দর। আমাদের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার গেলে অজয় নদী। নদীর ওপার গেলেই বিহারের ঝাড়খণ্ড। নদীর উত্তর পূর্ব দিকে বীরভূম জেলা। গ্রামের পূর্ব দিকে প্রায় 100 কিলোমিটারের মধ্যে লোকালয় নেই বললেই চলে। পশ্চিম দিকেও প্রায় 30 কিলোমিটার বর্ধমান জেলার অংশ হলেও জনপদের চিহ্ন ছিল কম। ফলে চুরুলিয়া গ্রামটি ছিল যেন মরুভূমির মধ্যে একটি মনোরম মরুদ্যান। আমার জন্ম বর্ধমানে হলেও মাত্র 3 মাইল দূরে অজয় নদীর পাড়ে বীরভূমে বাংলা সাহিত্যের ত্রিবেণী সঙ্গম হয়েছিল। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি চণ্ডীদাস ও বিদ্যাপতি এই নদী তীরে জন্মগ্রহণ করেছিলেন। তাদের জীবনের শ্রেষ্ঠ সময় এখানে অতিবাহিত করেছিলেন। জানি না কিসের ইঙ্গিতে আমার জন্মসালের কাছাকাছি সময় থেকে আধুনিককালের সেরা কবি আমার গুরু রবীন্দ্রনাথ ঠাকুর অজয় নদীর অববাহিকায় বোলপুরে আশ্রম গড়ার কাজে মনোনিবেশ করেছিলেন। হয়তো আমাকে দিয়ে প্রভু চতুষ্কোণ পূর্ণ করবেন বলেই এই কিংবদন্তি নদী তীরে আমায় উৎপন্ন করেছিলেন। জয়দেব ও চণ্ডীদাস আর এই নদীকে নিয়ে গড়ে উঠেছে নানা মিথ ও লোকপুরাণ। অজয় নদীর তীরে বীরভূম কেন্দুলিতে জয়দেবের মেলাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে সারা বছর ধরে চলত উন্মাদনা। পৌষ সংক্রান্তিতে
3 দিনব্যাপী মহাসমারোহে শুরু হতো এই মেলা। হাজারো পসরা, অজয় নদীর ধার, সর্ষে ক্ষেত, শীত, মাটির গন্ধ, জনসমাগম সব মিলিয়ে মহা ধুমধাম চলত কেন্দুলিতে। অতিরিক্ত পাওনা ছিল আখড়ায় আখড়ায় বাউল গান। বাউলদের পীঠস্থান এই কেন্দুলি। দূর দূরান্ত থেকে যেমন মানুষ হাজির হতো এখানে, তেমনি সব জায়গা থেকে বাউলরাও হাজির হতো এখানে। ছোটবেলায় বড়দের সঙ্গে প্রতি বছর আমরা দল বেঁধে গেছি এই মেলায়। পৌষের কুয়াশা ভরা ভোর, বেলা বাড়লে ছড়িয়ে পড়ে মিঠে রোদ, চেনা গন্ধ নাকে এসে লাগে। এটাই শীতের বর্ধমান বীরভূম অজয় চুরুলিয়া এলাকার। গঙ্গাসাগর যেমন পৌষ সংক্রান্তির একটি গন্তব্য, তেমনি রাজ্যের দ্বিতীয় গন্তব্যটি অবশ্যই জয়দেব কেন্দুলির মেলা, যেখানে মানুষের সঙ্গে বাউলের মহামিলন হয়। বাউলদের তীর্থস্থান হিসেবে কেন্দুলি পরিচিত ছিল তখন। বাউলদের মন কাড়া সুর এক অজানা রহস্যময় মহাদিগন্তের দিকে টানতে থাকে। ভাবময় চিন্তাশীল কোনো কিশোর অতিথি গল্পের তারাপদের মতো আর ঘরে থাকতে পারে না। কথিত আছে, কবি জয়দেবের মা তখন মৃত্যুশয্যায়। ছেলের কাছে গঙ্গাজল মুখে দেওয়ার শেষ ইচ্ছা ব্যক্ত করেছিলেন, কিন্তু এখানে গঙ্গাজল কোথায় পাবেন? মায়ের তখন শেষ অবস্থা, তাকে গঙ্গা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। আর তার পক্ষেও অতদূর গিয়ে গঙ্গা জল আনতে আনতে মা ভবলীলা সাঙ্গ করবেন। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কাছে এই ইচ্ছার কথা সর্বাত্মকরণে জানালেন কবি জয়দেব। ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছা পূরণ হলো তার। পৌষ সংক্রান্তির দিন ক্ষণিক সময়ের জন্য অজয় নদীর জল উল্টো দিকে বইতে শুরু করে, ঢোকে গঙ্গার ঘোলা জল। সেই জলই মায়ের মুখে তুলে দেন জয়দেব। সেই থেকেই পৌষ সংক্রান্তির দিন প্রায় শুকনো অজয় নদের জলে স্নান করা মহাপুণ্য বলে বিশ্বাস করেন মানুষজন। জয়দেবের অলৌকিকতা নিয়ে আরও অনেক গল্প চালু ছিল, যেমন লক্ষণ সেনের সভায় জয়দেবের আগমন নিয়ে। একদিন লক্ষণ সেনের সভায় এক বিখ্যাত সঙ্গীত নিপুণ কবি গায়ক এসে নিজেকে শ্রেষ্ঠ কবি হিসাবে প্রকাশ করলেন। রাজা মুগ্ধ হয়ে তার দাবি স্বীকার করে নিলেন। আয়োজন করলেন তাকে সর্বোচ্চ সম্মান জয়পত্র দেওয়ার। খবর পেয়ে জয়দেব পত্নী পদ্মাবতী রাজসভায় এসে অনুরোধ করলেন তার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে যেন আগত কবিকে জয়পত্র দেওয়া না হয়। রাজা সভায় জয়দেবকে ডেকে আনলেন। তথাকথিত সঙ্গীত নিপুণ কবির গানে গাছের সব পাতা ঝরে গেল। সবাই ধন্য ধন্য করতে লাগলো। জয়দেব বললেন, এ আর এমন কি? গাছের পাতা তো বসন্তকালে এমনিতেই ঝরে যেতে পারে, গাছে আবার নতুন পাতা গজিয়ে দেখাও দেখি। সেই কবি অপারগতা প্রকাশ করলেন। তখন জয়দেব গান ধরলেন, আর সাথে সাথে গাছের পাতা গজিয়ে উঠতে থাকল। সকলে জয়দেবের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিলেন। এমনকি তার কবিতা রচনার ক্ষেত্রে অনেক অলৌকিক বিচার করা হয়ে থাকে। জয়দেব তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতগোবিন্দ রচনাকালে কিছুতেই উপসংহারে আসতে পারছিলেন না। কবি দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠেছিলেন। ভাবছিলেন তিনি কিভাবে মানভঞ্জন পালায় রাধার মান ভাঙাবেন। তিনি এই সব ভাবতে ভাবতে প্রতিদিনের মতো প্রাতে গঙ্গা স্নানে গেলেন। বাড়িতে কেবল তার সাধন সঙ্গী স্ত্রী পদ্মাবতী স্বামীর ফেরার অপেক্ষায় আছেন। এমন সময় পদ্মাবতী দেখলেন অন্য দিনের তুলনায় আগেই তার স্বামী স্নান সেরে ফিরে এসেছেন। মধ্যাহ্নভোজ শেষে তড়িৎ পুঁথি নিয়ে বসেছেন। পদ্মাবতীও স্বামীর উচ্ছৃষ্ট প্রসাদ করেছেন ভক্ষণ। এমন সময় ঘটল এক বিস্ময়কর ঘটনা। তিনি অবাক হয়ে দেখলেন তার স্বামী আবার স্নান সেরে ফিরছেন। ভয়ে বিস্ময়ে পদ্মাবতী এর রহস্য জানতে চাইলেন কবির কাছে। জয়দেব তো অবাক, তিনি এসবের কিছুই জানেন না। অবশেষে অসমাপ্ত কাব্যগ্রন্থের কাছে গিয়ে দেখলেন কেউ একজন গীতগোবিন্দ কাব্যের মানভঞ্জন পর্বের পাদপুরাণ পর্বে অপূর্ব এক পংক্তি লিখে রেখে গেছেন। স্বরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডং দেহপদ পল্লব মোদারম। কৃষ্ণ স্বয়ং রাধার চরণ মাথায় ধরে তার পরকীয়া সাধন মানুষের শিরোধার্য করেছেন। তারাশঙ্কর একবেলা জয়দেবের কেন্দুলি মেলায় গিয়ে লিখেছিলেন, ইতিহাস না কিংবদন্তি না বিশ্বাস, সে বিতর্কে না গিয়েও মনে তো একটা শিহরণ হয়ই। মনকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। কি আশ্চর্য সমর্পণ! কামনায় শরীর যতই বিকারগ্রস্ত হোক, যত ক্ষমতাবানী হোক, গায়ের জোরে প্রেম আদায় করা যায় না। তাই স্বয়ং শ্রীকৃষ্ণকে বিনত হয়ে রাধাকে বলতে হয়, তোমার পা দুটি আমার মাথার উপর রাখো, আমার বিকার দূর হোক। ভাবি আর কত যে দৃশ্যপট মনের মধ্যে তৈরি হয়।
প্রেমের বসতি কি শরীরকে বাদ দিয়ে সম্ভব? বৈষ্ণব সাহিত্যে ছড়িয়ে থাকা এরকম কত পদ যে কি মাত্রায় আধুনিক আর শিক্ষণীয় তা ভাবলে বিস্ময়ের অবধি থাকে না। জয়দেব আদি বাঙালি কবিদের অনুপ্রেরণার উৎস হলেও রাজা লক্ষণ সেনের রাজ দরবারে তিনি সংস্কৃতি ভাষায় কাব্য চর্চা করতেন। কিন্তু বাঙালির প্রথম সার্থক কবি চণ্ডীদাসের জন্ম এখানে। কিছু বিতর্ক থাকা সত্ত্বেও এটি বলা যায় তিনি জীবনের একটি বড় সময় এখানে কাটিয়েছেন। বাংলা সাহিত্যের একাধিক চণ্ডীদাস ও তার জন্মস্থান নিয়ে যত বিতর্কই থাক, আমার শৈশবে অজয় নদীর তীরে এই কবিকে কল্পনা করতে পেরে সবচেয়ে বেশি খুশি হয়েছি। বালক কবি নিজেই হয়ে উঠেছি জয়দেব। পরবর্তীকালে ম্যাডান থিয়েটারের হয়ে জয়দেব নিয়ে কাহিনী লিখেছি। জয়দেব সিনেমায় অভিনয় করেছি, সঙ্গীত রচনা ও সুর সংযোজন করেছি। এসবই আমার শৈশব স্মৃতির অংশ। জনশ্রুতি আছে চণ্ডীদাসের বাবা ছিলেন এলাকার একজন ছোটখাটো ব্রাহ্মণ জমিদার। তার পুত্র হয়ে তিনি রজকিনী নামে এক ধোপাকন্যার প্রেমে পড়েন। সুন্দরী রজকিনীকে দেখে চণ্ডীদাস জাতপাত ভুলে যান। প্রেমিক প্রেমিকার বাড়ির মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে নদী। রজকিনী ওপারের ঘাটে কাপড় ধুতে আসলে চণ্ডীদাস মাছ ধরার বড়শি নিয়ে এপারে বসে থাকত তাকে দেখার জন্য। এভাবে 12 বছর কেটে যায়। একদিন রজকিনী চণ্ডীদাসকে জিজ্ঞেস করেন, বড়শিতে কি মাছ ধরে গো গোসাই? তখন থেকেই শুরু হয় তাদের প্রেমের কথোপকথন পালা। কিন্তু সমাজ তাদের এই প্রেম মেনে নেয় না। অপবাদে জর্জরিত হতে হতে একদিন তারা প্রেমের টানে ঘর ছাড়েন। তাকে নিয়ে অন্য একটা কাহিনীও আছে। বীরভূমে নান্নুর বাসুলী দেবের মন্দিরের কাছে চণ্ডীদাসের কীর্তন দলের একটি নাট্যশালা ছিল। চণ্ডীদাসের কণ্ঠে একবার ভক্তিমূলক গান শুনে গৌরশ্বরের স্ত্রী তার প্রেমে পড়ে যায়। চণ্ডীদাসের প্রতি বেগমের মুগ্ধতা জানাজানি হয়ে গেলে নবাব চণ্ডীদাসকে মৃত্যুদণ্ডাদেশ দেন। কবিকে হাতির পিঠে বেঁধে চাবুক মেরে মেরে সবার সামনে তাকে হত্যা করা হয়। বেগম এ দৃশ্য সহ্য করতে না পেরে শোকে মূর্ছিত হয়ে প্রাণ ত্যাগ করেন। আবার অনেকে মনে করেন শূদ্রকন্যার সঙ্গে প্রেমের অপরাধে তাকে হত্যা করা হয়। যাই হোক না কেন, বাংলা সাহিত্যের এই আদি কবি প্রেমের জন্য বলি হয়েছিলেন, তাতে সম্ভবত ভুল ছিল না। কবি ও প্রেমিক হিসাবে তিনিই হয়তো বাংলা সাহিত্যের প্রথম কবি। এমনকি জাতপাতের বিরুদ্ধে তিনি প্রথম দাঁড়িয়েছিলেন। কবির প্রেম, কবির নির্যাতন, কবির সঙ্গীত প্রিয়তা ও স্বাধীন চেতা ছিল আমার ভৌগোলিক উত্তরাধিকার। জয়দেব ও চণ্ডীদাসের লোকগাথা ও মেলা শৈশবে আমায় কবি হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। সর্বোপরি চণ্ডীদাসের সেই মহান বাণী শিরোধার্য করে শৈশব থেকে সারা জীবন কবিতা ও জীবনের পথে হাঁটার প্রতিজ্ঞা করেছিলাম। শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।